ভারতে গ্রেফতার হওয়া ৬৫ বছরের এক নারীকে নিয়ে দেশ এবং আন্তর্জাতিক স্তরের সংবাদ মাধ্যম রীতিমতো কিন্তু তোলপাড় হয়ে গেল কাল। যিনি গ্রেফতার হয়েছেন তার বয়স ৬৫ হলেও তিনি কোন উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, এখন সব থেকে বড় কিন্তু সেই প্রশ্ন ভারতের গোয়েন্দাদের মনে উঠতে শুরু করেছে। সেই নারীর নাম আক্তার বেগম বানু। তিনি ৬৫ বছরের হলেও তার কাছ থেকে যে ডকুমেন্টগুলো পাওয়া গেছে তা কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি পাকিস্তানের নাগরিক, কিন্তু শেষ ১৫ বছর নাকি ছিলেন নেপালে, এবং নেপালে সাধারণ মানুষের ভিড়ে মিশেছিলেন তা নয়, তিনি নেপালের জেলে বন্দী ছিলেন। এবং নেপালে কিছুদিন আগে যে অরাজকতা তৈরি হয়েছে, যার ফলে সরকার পড়ে গেছে, সেই অরাজকতার সুযোগ নিয়ে তিনি কোনো মতে জেলটা ভেঙে পালিয়ে চলে আসেন, এবং পালিয়ে আসার পর নেপাল এবং ভারতের বর্ডার দিয়ে ভারতবর্ষে ঢোকেন, এবং শেষে তাকে ত্রিপুরার কাছে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন আমাদের গোয়েন্দা দপ্তরের লোকেরা। কিন্তু কিসের উদ্দেশ্যে তিনি নেপাল থেকে ভারতে এলেন, এই প্রশ্ন কিন্তু সব থেকে বেশি উঠছে, কারণ এই মুহূর্তে নেপালের মাটিকে ব্যবহার করার চেষ্টা করছে পাকিস্তানের আইএসআই। এমনকি এই ধরনের মানুষকেই আইএসআই এর পক্ষ থেকে কাজে লাগানো হয়, তা কিন্তু একাধিক ডকুমেন্ট এর আগে প্রমাণিত হয়েছে। ফলে বয়সটা এখানে ফ্যাক্টর নয়, উদ্দেশ্যটা কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ব্যক্তির কাছে সাসপিসিয়াস এমন কিছু পাওয়া গেছে যা ভারতের গোয়েন্দাদের রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে। গ্রেফতারের সময় তিনি জানিয়েছিলেন তিনি নাকি এর আগে দিল্লিতে ছিলেন, এবং দিল্লিতে পুরনো বস্তি, সেখানে তিনি অন্য নামে দিনের পর দিন কিন্তু লুকিয়েছিলেন। দিল্লিতে যখন ছিলেন তার নাম ছিল শাহিনা পারভিন, কিন্তু ভারতের কোনো বৈধ ডকুমেন্ট, দিল্লির কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কোনো কিছুই কিন্তু কালকে ভারতের গোয়েন্দা দপ্তরের হাতে তিনি তুলে দিতে পারেননি। কোন মহিলা? বাড়ি কোথায়? পাকিস্তান। কবে নাগাদ অ্যারেস্ট হয়েছে? এখন তো মেডিকেল চেক আপের জন্য এনেছে। মহিলার নাম কি? বয়স কত? কোথা থেকে আসলো উনি? জিআরপি পুলিশ গ্যাস স্টেশন উনি কি কাঠমান্ডু জেলা থেকে পালিয়েছিল নেপাল থেকে? পরবর্তীকালে তিনি স্বীকার করেন তার স্বামীর নাম মোহাম্মদ গলফ ফরাজ, তিনি পাকিস্তানের বাসিন্দা এবং পাকিস্তানের সেকুপাড়াতে তিনি থাকেন। তিনি ১৫ বছর আগে পাকিস্তান ছেড়ে নেপালে চলে যান এবং ড্রাগ ট্রাফিকিং এর কাজ করতেন। এরকমই এক ড্রাগ ওরিয়েন্টেড কাজকর্ম করার সময় ২০১৪ সালে তিনি নেপাল পুলিশের হাতে গ্রেফতার হন এবং তার ১৫ বছরের সাজা হয়। এই ১৫ বছরের সাজা ২০২৯-এ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫-এ যখন নেপাল সরকারের পতন হয়, তখন তিনি কোনো না কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসেন, এবং জেল থেকে বেরিয়ে আসার পর তিনি ভারতবর্ষে ইন্দো নেপাল বর্ডার দিয়ে ঢুকে যান, এবং তিনি ত্রিপুরা হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখনই গোয়েন্দারা কিন্তু তাকে গ্রেফতার করেন। তার শেষ গন্তব্য ছিল কাঠমান্ডুর জেল। এমনকি সেপ্টেম্বর ২০২৫ যখন নেপালে প্রায় ১৩,০০০ বন্দী পালিয়ে গেছিলেন, তখন এই মহিলাকে কেউ বা কারা সাহায্য করেছিল পালিয়ে যাওয়ার জন্য, যা তিনি আজকে গোয়েন্দাদের জেরাতে জানিয়েছেন। এবার প্রশ্ন অনেক কিছু, যে নেপালের মাটিকে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে আইএসআই এর পক্ষ থেকে, কারণ নেপাল এবং ভারতবর্ষের যে বর্ডার, সেই বর্ডারে কিছু ক্ষেত্রে শিথিলতা দেখা যায়, নিয়ম কানুন অন্য বর্ডারের থেকে আলাদা, অনেক বেশি সহজ। ফলে নেপাল থেকে বারবার আইএসআই এর অ্যাক্টিভিস্টরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন, এবং আইএসআই এবং পাকিস্তানের জঙ্গিরা দিনের পর দিন নেপাল সীমান্ত পেরিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়ছেন, তার উদাহরণ কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তরের হাতে বারবার উঠে এসেছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই ৬৫ বছরের নারীকে নিয়ে রীতিমতো ভারতের গোয়েন্দাদের ঘুম কিন্তু উড়ে গেল। তার কাছে পাকিস্তানের বহু ডকুমেন্ট পাওয়া গেছে, একাধিক ফোন পাওয়া গেছে, কিছু কারেন্সি পাওয়া গেছে, এমনকি একাধিক জায়গায় দাবি করা হয়েছে তিনি নাকি ভারতের বর্ডার এরিয়া,
সেই বর্ডার এরিয়াতে এমন কিছু পরিকল্পনা করছিলেন যা কিন্তু তিনি শেষ অবধি করতে পারেননি, কিন্তু যদি করতে পারতেন তাহলে ভারতের সুরক্ষার সঙ্গে বড় সড়ো একটা খেলা খেলার পরিকল্পনা এই 65 বছরের নারীর কিন্তু ছিল, তা কিন্তু কালকে প্রমাণিত হয়েছে। পাশাপাশি এই নেপাল বর্ডার কেন ভারতের গোয়েন্দাদের এই মুহূর্তের মাথা ব্যথার কারণ, দেখুন শেষ 3 মাস ধরে ধারাবাহিকভাবে ভারতের যত জঙ্গি ধরা পড়েছে কিংবা যত গুপ্তচর ধরা পড়েছে বা আইএসআই এর এই সকল হ্যান্ডেলার অ্যাক্টিভিস্টরা ধরা পড়েছে, তাদের সকলের সঙ্গে নেপালের যোগ কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে। নেপালে সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তনের পিছনে অনেকে দাবি করেন যে বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল। অনেকে এটাও দাবি করেন যে নেপাল এখন জঙ্গিদের মুক্তক্ষেত্র, আইএসআই এর মুক্তক্ষেত্র, এবং একদিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ থেকে দিনের পর দিন ভারতকে অশান্ত করার পরিকল্পনা আইএসআই এবং পাকিস্তানের জঙ্গিরা করছে। কিছুদিন আগে নেপাল থেকে আরো এক ব্যক্তি ভারতবর্ষে এসে দিল্লিতে ফেসে যান এবং দিল্লি পুলিশের গোয়েন্দা দপ্তর তাকে অ্যারেস্ট করেন যখন, তখন তার কাছ থেকে একাধিক ডিজিটাল এভিডেন্স, একাধিক নেপালি অরিজিন আইএসআই এজেন্ট হওয়ার যে ক্রাইটেরিয়া সেই ওরিয়েন্টেড ডকুমেন্ট কিন্তু পাওয়া যায়, এবং সেই ব্যক্তির নাম ছিল আনসারুল। সেই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হয় তখন একাধিক সেন্সিটিভ মেটেরিয়ালস পাওয়া যায় যা কিন্তু সরাসরি ভারতের আর্মড ফোর্সকে রিলেট করে ছিল। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিল যে আইএসআই জঙ্গিরা বা আইএসআই এর এই সকল কর্তারা এই পার্টিকুলার ব্যক্তিগুলোকে বা ব্যক্তিদের নেপাল বর্ডার থেকে ভারতবর্ষে ঢুকিয়ে নির্দিষ্ট কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে। এই পার্টিকুলার আনসারুল নামক ব্যক্তিটি আবার আইএসআই হ্যান্ডেলার আনসারির সঙ্গে যোগাযোগ রাখতো নিয়মিত। এমনকি এই ব্যক্তি যখন কাতারে গাড়ি চালাতেন, ক্যাবের কাজ করতে গেছিলেন, তখন এই আনসারি নামক ব্যক্তিটি তার ব্রেন ওয়াশ করেন, এবং কাতারে একত্রে যখন দুই ভাই বোনের মতো কাজ করতে শুরু করেছিলেন, তখন এই আনসারুলকে ব্রেন ওয়াশ করে আইএসআই এর দলে নাম লেখান এবং আইএসআই এর হ্যান্ডেলার হিসাবে কাজ করতে বাধ্য করেন। তা আনসারুল কিন্তু দিল্লি পুলিশকে পরিষ্কার জানিয়েছেন। কাতার থেকে তাদের গন্তব্য হয় পাকিস্তান। পাকিস্তানে কিছুদিন ট্রেনিং চলে এবং সেই ট্রেনিং এর শেষে তাকে নেপাল বর্ডার থেকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া হয়, এবং ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার পর তারা একাধিক মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি নথি কালেক্ট করতে শুরু করেন, এবং পরবর্তীকালে আইএসআই কে দিনের পর দিন সেগুলো পাঠিয়ে গেছেন। ঝাড়খণ্ড থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছিল, তিনিও নেপাল বর্ডার হয়ে ভারতবর্ষে কিন্তু ঢুকেছিলেন। পাশাপাশি এই ঘটনায় যখন কালকে দেশীয় সংবাদ মাধ্যম রীতিমতো উত্তাল এবং আফগানিস্তানের ফরেন মিনিস্টার পরিষ্কার বলেছেন পাকিস্তান এখন পরিষ্কারভাবে আইসিস জঙ্গিদের মদত করছে, ঠিক তখন পুনেতে 19টি জায়গায় আলাদা জায়গায় কিন্তু রেড করা হলো আইএসিস এর সঙ্গে কানেকশন সন্দেহে। এবং আপনারা শুনলে অবাক হবেন, পুনের মতো একটি জায়গায় আল সুফিয়া নামক টেরোরিস্ট গ্যাং তাদের সঙ্গে মিলে বড়সড় পরিকল্পনা করা হয়েছিল, এবং সেই পরিকল্পনা আপাতত এই যে পুনের পুলিশ তারা কিন্তু ভেস্তে দিয়েছে, কিন্তু এর পিছনে আইসিসরা কাজ করছেন তা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে পুনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা যেগুলো আমাদের সামনে উঠে আসছে তা কিন্তু আমাদেরকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন যে এবার কি আইএসআই নারীদেরকে কাজে লাগাতে চাইছে, বৃদ্ধাদেরকে কাজে লাগাতে চাইছে? কারণ ড্রাগ ট্রাফিকিং এর বাইরে বেরিয়ে তারা এমন কি পরিকল্পনা করছে যা ভারতকে অশান্ত করতে পারে, তা কিন্তু আমাদেরকে এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মধ্যে রেখে দিয়েছে, এবং প্রশ্ন চিহ্ন কিন্তু তুলেও দিয়েছে আন্তর্জাতিক স্তরে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।